Hi guys, welcome back to my channel. Welcome back to Devdupo's vlog. তো আজকে কোনো ভ্লগ নিয়ে নয়, আজকে ভাবলাম একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি। আর এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ আমি নিজের হাতে রান্না করেছি, তাই জন্য এই ভিডিওটা খুব যত্ন করে এডিট করছি। আসলে এই যে ডিশটা আমি রান্না করছি এটা হচ্ছে আফগানি চিকেন। এই ভিডিওটা মানে এই রেসিপিটা আমি বলবো না যে আমার নিজস্ব কিন্তু এটা হচ্ছে আমি রিলসে দেখেছিলাম। তো রিলসে দেখার পর আমাকে একজন পাঠায়, তো সে আমার হাতের এই রান্নাটা খেতে চেয়েছে। তো আমি ভাবলাম কেউ যখন আমার হাতে রান্না খেতে চেয়েছে, তখন আমি যতই ল্যাটখোর হই না কেন, রান্নাঘরে 6 মাসে একবার যাই না কেন, গরম করে রান্নাঘরের পাশ থেকে গেলেও আমার চরম ধরনের গরম লাগে, সেই আমি আজকে রান্নাঘরে ঢুকেছি রান্না করব বলে। তো আফগানি চিকেন রান্না করতে গেলে যা যা লাগে এখানে সব উপকরণ মা অলরেডি আগে থেকেই গুছিয়ে রেখেছিল। দই, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে গুঁড়ো মশলা যা যা ছিল, টক দই, আর পেঁয়াজটা দেওয়ার কথা ছিল না যদিও, তাও মা পেঁয়াজ অলরেডি আগে কেটে রেখেছিল। তো ভাবলাম নষ্ট করব কেন, পেঁয়াজটাকেও কাজে লাগাবো। আর আদা রসুনের পেস্ট। তো চলো প্রথমে হচ্ছে যে মূল পেস্টটা, এটা আসলে মানে আফগানি চিকেনের একদম মূল ইনগ্রিডিয়েন্টস যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে টক দই। তো মাংসটা যেহেতু 1 কেজি মতন ছিল, সেহেতু আমি একটু বেশি করেই টক দইটা নিয়ে নিচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিলো যে আমাকে হয়তো 2বার করতে হতে পারে, কারণ মিক্সিংয়ের কৌটোটা খুব ছোটো এই জন্য। তো টক দইটা মোটামুটি পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। একটুখানি হাত দিয়ে একটুখানি যে দানা দানা মতন ছিল সেটা একটুখানি ভেঙে নিচ্ছিলাম। তো আরেকটুও নিয়ে নিচ্ছিলাম, মনে হচ্ছিলো পুরো মাংসটা ম্যারিনেট করতে একটু পরিমাণ দরকার, তাই জন্য। তো এটার মধ্যেই আস্তে আস্তে আমি সব কিছু অ্যাড করব। তো চলো দেখা যাক কী কী অ্যাড করছি। তো পেঁয়াজের কুচি দিচ্ছি। আসলে পেঁয়াজটা এই ডিশে না দিলেও চলে, মানে আমি যেরকম দেখেছিলাম, কিন্তু মা যেহেতু করেছে তো এতগুলো পেঁয়াজ নষ্ট করবো না, তাই জন্য পেঁয়াজটা অনেকটা ছিল, আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে এই ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করছি। আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, তোমাদের আগে থেকে বলে রাখি যে এই ডিশটা রান্না করতে গেলে যে প্রচুর কিছু লাগে একদমই নয়। আমরা যেরকম বাড়িতে নর্মাল মাংস রান্না করি তার মধ্যে দিয়েই হয়ে যাবে। তো দেখো আমি মিক্সিংয়ের মধ্যে টক দই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই যে আদা রসুনের পেস্ট, এই যে পেস্টটা আমি প্রথমে বানালাম এই যে মিক্সিং, এটার মধ্যে কিন্তু আদা রসুন দেওয়াই যায়, কিন্তু মা আগে থেকে আদা রসুন পেস্টটা করে দিয়েছিল। তো দেখো আদা রসুন পেস্টটা আলাদা করে আগে থেকে করা আছে। আর এখন তৈরি করছি টক দইয়ের মধ্যে এই পেস্টটা। আর দেখতেই পাচ্ছ মোটামুটি তৈরি হয়ে গেছে একদম, আমার পেস্টটা ভালো মতনই মিক্সড হয়ে গেছে। এটা আমি আলাদা করে সরিয়ে রাখছি। আর ওদিকে আদা রসুনের পেস্টটাও রাখা আছে। আর তাছাড়া তোমাদেরকে আর একটা কথাও বলে রাখি, যেহেতু পেঁয়াজের কুচিটা এখানে আমি যতটা দিয়েছি ততটা কিন্তু না, পেঁয়াজের কুচিটা অনেকটা পরিমাণে ছিল। হালকা একটু পেঁয়াজের কুচি আমি সরিয়ে রেখেছিলাম বেরেস্তা হিসেবে ইউজ করব বলে, আর আরেকটু পেঁয়াজের কুচি আমি আলাদা করে আবার পরে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো ওই যে মিক্সিংয়ের পেস্ট, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট সব কিছু একসাথে আমি মিলিয়ে নিচ্ছি। আলাদা আলাদা করেও তোমরা করতে পারো, আবার একসাথে যাদের বড় মিক্সিং আসে, আমারও আছে, কিন্তু অ্যাকচুয়ালি মায়ের রান্নাঘরে আর কি আমি যদি কোনো এই এটা ওটা বাসন এক্সট্রা বার করে ফেলি তাহলে বুঝতেই পারছো বকাটা আমাকেই খেতে হবে, তাই জন্য যা ছিল তার মধ্যেই আমি রান্নাটা করেছিলাম। তো আলাদা আলাদা করেও পেস্টটা করতে পারো, আর একসাথেও তোমরা পেস্টটা করতে পারো। আলাদা আলাদা করে আমার সুবিধা লেগেছিলো, তাই জন্য আমি আলাদা করে নিয়ে মিশিয়ে দিয়েছিলাম। আর এই যে সেই মাংস, এই যে ম্যারিনেটের যে পর্বটা, এটা আমার ভীষণ ভালো লাগে করতে। ছোটোবেলায় মাকে দেখতাম করতে, বড় যখন নিজে রান্না করতে একটু একটু শিখেছি তখন করতে খুব ভালো লাগে। আর এই জায়গাটা আমি একটা কথা বলে রাখি, যে পেস্টটা আমি তৈরি করেছি, পেস্টটা কিন্তু পুরোটা দিয়ে মাংস ম্যারিনেট হবে না, একটু রেখে দিতে হবে, কারণ এই মশলাটা দিয়েই এই পুরো রেসিপির মাংসের মশলাটা হচ্ছে কষবে, তাই জন্য। তো আমি একদম বড়, এটা বলতে গেলে ছোটোখাটো একটা হাতটাই, তো পরিমাণ মতো সাইডে রেখে, পরিমাণ মতো রেখে বাটিতে যেটা মশলাটা এই পুরো মাংসটাকে কষানোর জন্য লাগবে সেই পরিমাণটুকু রেখে বাকি মিশ্রণটা দিয়ে আমি মাংসটা ভালো করে প্রথমে মেখে নিচ্ছিলাম। আমার মা বলে যে যে মানে বিভিন্ন রকমভাবে মাংস রান্না হয়তো আমরা জানি, কখনো কখনো মাংসের মধ্যে কড়াইতেই আমরা মশলা টশলা দিয়ে দিই, আবার কখনো কখনো এরকম মশলা আগে থেকে ম্যারিনেট করে দিই আর কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে তাতে রান্নাটা তাড়াতাড়ি হয় আর কি। তো
তো যাই হোক, এই রেসিপিটাতে এরকমই দেখিয়েছিল। তো আমি একবার ফোনে রিলস দেখছিলাম, মানে রিলসে আর কি রেসিপিটা দেখেছিলাম, আমাকে যে পাঠিয়েছিল সেই রিলস দেখে পাঠিয়েছিলাম। বারবার রিলস করছিলাম কী কী হচ্ছে পরপর, সেটা দেখে আবার রান্না করছিলাম। আসলে একটা সময় ছিল যখন ছোটোবেলাতেও দেখেছি আমার মা অনেক ধরনের রান্নার শো হতো, ছোটোখাটো যেগুলো খাতায় লিখে রাখতো, দেখে দেখে রান্না করতো। তো সেসবের দিনকাল তো আজকে চলেই গেছে। মানে খাতা পেন বলতে গেলে আমরা যারা আর কি পড়াশোনা গণ্ডি পেরিয়েছি তারা খুবই কম ইউজ করি। তো ভালো করে ম্যারিনেট আমি করে রেখেছিলাম। এই জায়গাটা তোমাদের একটা কথা আমি বলেই রাখি, এই ম্যারিনেটের সঙ্গে কিন্তু ওই গুঁড়ো মশলাগুলো যেমন জিরে, ধনে, হালকা একটু লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, কারণ এই মিশ্রণে অনেকটাই কাঁচা লঙ্কা গেছে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদিও আমার ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজই হয় না, ঠিক আছে, কিন্তু তাও ছিল হচ্ছে সানরাইজের এমনি লঙ্কার গুঁড়ো, আমি সেটাই অ্যাড করেছিলাম। আর বাই দ্য ওয়ে ঢাকা দিলাম যে আলুটা দেখেও ভেবো না যে রেসিপি আফগানি চিকেনে আলু দিতে হয়, কিন্তু আমরা আসলে বাঙালিরা আলু ছাড়া চলতেই পারি না। বিরিয়ানিতে আলু নেই বলে যাদের লখনৌ বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি পছন্দ হয় না, তারা মাংসে আলু খাবে না বলো তো? আর যার জন্য রান্না করছিলাম সে তো আলু চাই, তাই জন্য আলুটা আমি ভেজে রেখেছিলাম। যদিও আফগানি চিকেনে আলু দেয় না রেসিপিতে, বা তোমাদের চয়েস, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আস্তে আস্তে এই যে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করতে ভুলেই গেছিলাম, ওই ম্যারিনেটটা করে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে একবার ভাবলাম যে রেসিপিটা একবার দেখি, তখন দেখলাম গুঁড়ো মশলাগুলো দিতে অ্যাড করতে তো ভুলে গেছি। তারপরে আবার গুঁড়ো মশলাগুলো নামিয়ে ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, আর একটুখানি হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুবই মেপে মেপে দিচ্ছিলাম, কারণ আমি জানি একটু যদি বেহাত হয় লঙ্কার গুঁড়োটা তাহলে ঝালে একদম পুরো শুষাবে। যাই হোক, লঙ্কার গুঁড়োটা দেখতেই পেলে আমি একদম, আর আফগানি চিকেনের কালারটাও কিন্তু বেশি রেডিশ হয় না, যেটুকু আমি রেসিপিতে দেখেছিলাম, তাই জন্য বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। আর একটুখানি কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর ওই মিশ্রণটা তো আগেই মেশানো ছিল। আর কাঁচা সর্ষের তেলটা অ্যাড করে আবার ভালো করে মেখে নিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে মাখানো জিনিসটা না, এই জিনিসটা যে আমার কী ভালো লাগে। যেমন ওই মাছ ভাজার আগে নুন হলুদ মাখানো, তারপরে মাংস ম্যারিনেট করা, এই জিনিসগুলো বেশ আমার ভাল লাগে। তারপর এই যেমন মুড়ি মাখা, এই জিনিসগুলো তৈরি করতে যে, আর আমরা বাঙালিরা হচ্ছে সব জায়গাতে নিজেরা হাতটা ইউজ করতে ভালোবাসি। যেমন হচ্ছে খেতে গিয়ে কত বড় বড় রেস্টুরেন্টে ওই চামচ দিয়ে বাবা খাওয়াটা পোষায় না। আমি যে রেস্টুরেন্টেই যাই না কেন, আমি নিজে হাত দিয়েই খাই, কারণ বাঙালি হাত ছাড়া খাওয়াটা চলে নাকি? মাঝে মাঝে ভাবি রেস্টুরেন্টে গিয়ে যারা ওই বিরিয়ানির তে ওই চামচ টিকিয়ে খায়, তাদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা কি বাড়িতেও চামচ দিয়ে খাও? তো কেন এখানে এত লজ্জা কেন? খাওয়া মানে তো তৃপ্তি করে খেতে এসেছি, তো তৃপ্তি করে হাত দিয়ে যখন তৃপ্তি পাই আমরা, তখন হাত দিয়েই খাওয়াটা খাওয়া যায়। যাই হোক, কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলও গরম করতে দিয়েছিলাম। মা একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়েছিল, না তেল গরম হয়েছে সেটা বুঝবি কী করে? হ্যাঁ, সাইডের থেকে একটু তেলটা গরম হলে বোঝা যায়, কিন্তু আমি কী করি, এই যেমন সবজি তরকারি বা এরকম কিছু থাকলে হালকা একটুখানি দিয়ে দেখে নিই। যেমন পেঁয়াজের টুকরো নিয়ে আমি দেখে নিয়েছিলাম যে তেলটা গরম হয়ে গেছে, কিন্তু পেঁয়াজের টুকরোটা ছাড়লে একদম ভাজা ভাজা টাইপের যেতে হয়, সেরকম হলে বুঝতে পারি ঠিক আছে। তো আগে তাহলে চিকেনগুলো যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, আমি আগে থেকেই বলে রাখি, এটা তোমরা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে তত টেস্টি হবে খাবারটা। আমার হাতে সময় একদম কম ছিল, তো আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। আর চিকেন ভাজতে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভাজতে হবে। আর চিকেনটা যে ভীষণ ভাজতে হবে তা কিন্তু নয়। আমি দিয়ে প্রত্যেকটা পিঠ 5 মিনিট করে আমি ভেজে নিয়ে তুলে রাখছিলাম, কারণ খুব একটা ভাজা এই রেসিপিতে দরকার হয় না। মোটামুটি এই মশলাটা দিয়ে চিকেনটা ভাজা হচ্ছে, একটা টেস্ট হবে আলাদা ধরনের, তাই জন্যই ভেজে রাখা। তো মোটামুটি আমার 4-5 বার করে দিতে হয়েছিলো চিকেন, কারণ চিকেনের পরিমাণটা 1 কেজির মতন ছিল। এখানেই আমার সময়টা অনেকটা বেরিয়ে যাচ্ছিলো। তবে হ্যাঁ, সৌভাগ্যবশত আমার হাতে কোনো তেল ছিটকায়নি, কারণ এইসব রান্না করতে গেলেই আমার হাতে তেল ছিটকে চলে আসে। তো এই ভাগ্যবশত এটাতে হয়নি, কারণ খুব সাবধানে আমি রান্নাটা করছিলাম, তাই জন্য একটু দেরিও হচ্ছিলো। কোনো সময় গ্যাসের আঁচটা একটু আমি বাড়িয়েও দিচ্ছিলাম, কারণ মনে হচ্ছিলো দূর আর ভাল লাগছে না দাঁড়িয়ে থাকতে, কতক্ষণ ধরে রান্না করা যায়। তাহলে আমরা ভাবো, প্রত্যেক দিন আমাদের মায়েরা এই রান্নাঘরেতেই দাঁড়িয়ে আমাদের জন্য রান্না করছে, দুবেলা কী খেয়ে যাবো, অফিসে টিফিনে কী নিয়ে যাবো, তার সমস্ত কিছু রান্না করছে। সত্যি মাতৃদিবস যদিও চলে গেছে, তবুও এই ভিডিওটা আমি আমার মাকেই একদম পুরো ট্রিবিউট দিতে চাই, কারণ সত্যি মা, তুমি দাঁড়িয়ে এত কিছু রান্না করো,
আমার আবদারে রান্না করো, সেটাতে তোমার কত কষ্ট আমি বুঝতে পারছি। গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে 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 রান্না করছি, অনেকটাই কষ্ট হচ্ছে। যাই হোক, মাংসগুলো আস্তে আস্তে ভেজে নেবো এখন। মাংসগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের তেলেই আমি যে মিশ্রণটা আলাদা করে রেখে দিয়েছিলাম, বলেছিলাম এটা আমি মাংসের আসল মশলা কষাতে লাগবে, সেই মশলাটাই আমি অ্যাড করে দিলাম। আর বাটির মধ্যে যেটুকু ছিল জল দিয়ে আমি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এই যে মশলাটা আছে আমি অনেকক্ষণ ধরে কষাবো। আমার এই খুন্তি দিয়ে জিনিসপত্র নাড়াটা বেশ ভালো লাগে। ছোটোবেলায় মা যখন রান্না করতো, যখন একটু একটু গ্যাসে হাত পেয়েছি, তখন মা বলতো, না খুন্তিটা নাড়তে থাকতো, নয়তো তরকারির নিচটা লেগে যাবে, আমি এক্ষুনি আসছি। তখন কী ভালো যে লাগতো, শুধু খুন্তিটা দিয়ে এদিক ওদিক এদিক ওদিক। এবার মা মাঝে মাঝে বকাও দিত, না তরকারি এত নাড়ে না, তাহলে কিন্তু স্বাদ হয় না। যাই হোক, আস্তে আস্তে একটু 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 করে শিখেছি, রান্নাটা শিখতে পেরেছি, এটাই অনেক। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ আলুটা তোমরা দিলেও চাইলেও অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো। তো মশলাটা যেহেতু আমার কষে গেছিলো, ভাবলাম আলুগুলো আমি দিয়ে দিই। আলুগুলোর মধ্যে মশলাটা একটু ঢোকা জরুরি। আর মা আগে থেকে আলুটা ভেজেই রেখেছিলো, মানে মেয়ের যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো আলু অনেকগুলি মোটামুটি দিয়ে দিয়েছিল, মা না বুঝতে পারে, কারণ মাকে আমি বলিনি যে চিকেনটা আমি আজকে এই ধরনের রেসিপি বানাবো। মা সত্যিই জানতো না, মা জানতো না নর্মাল চিকেনই রান্না করা হবে, কারণ আমাদের বাড়িতে নর্মাল চিকেনই রান্না করা হয়। তো মা জানতোই না, তাই জন্যই মা আলু একটু বেশি করে কেটে রেখেছিল, চিকেনের মতন পরিমাণ করে। তো আলুটার সঙ্গে মশলাটা আমি হালকা করে এখন কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি ভাজা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছিলাম মশলার সাথে। এখন অনেকটা সময় ধরে কষাতে হবে, যাতে মশলাটা পুরোপুরি মাংসের মধ্যে ঢুকে যায়। তো আস্তে আস্তে যত মাংস ছিল সমস্ত কিছু অ্যাড করে দিয়ে ভালো করে এখন মশলাটার সাথে একটুখানি কষাতে হবে, নাহলে মাংসের মধ্যে এই মশলার আসল যে স্বাদটা সেটা যাবেই না। আর এই রান্নাটা কিন্তু কালার এরকমই, মা আমাকে পাশ থেকে দেখে বলছিল, না মাংসটা রান্নার কালারটা এরকম, বলছি মা এই রান্নাটার কালারটা এরকমই হবে। তো যাই হোক, মশলার সাথে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছিলাম, একটু একটু চিকেন দিচ্ছিলাম, একটু একটু করে নাড়িয়ে নিচ্ছিলাম। আর সত্যি এত খুন্তি নাড়তে সত্যি কবজির জোর লাগে, এটাও এক ধরনের ব্যায়ামই বলা যায়, তাই না? হ্যাঁ, তবে বলে রাখি, রান্নাটা একরকম হয় রেসিপি, কিন্তু আমি এই রেসিপির মধ্যে একটু একটু নিজের মতন করেও অ্যাড করেছিলাম। তোমরা চাইলে করতেও পারো, বা তোমরা প্রপার রেসিপিটাও ফলো করতে পারো। তো যাই হোক, যেহেতু একটুখানি ঝোলের প্রয়োজন আছে, তাই জন্যই এটা একটু শুকনো শুকনো মাখো মাখো অনেকে খায়, এটা যদিও লাস্টে মাখো মাখোই হবে, কিন্তু আমি একটুখানি ঝোল রাখার চেষ্টা করছিলাম। তো মাংসটা মোটামুটি মশলার সঙ্গে কষে যেতে আমি গরম জল আলাদা করে নিয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম। আর এটার যেটা লাস্টে স্পেশাল টাচ, সেটা হচ্ছে মেথি। আমি সানরাইসের মেথি গুঁড়ো নিয়ে এসেছিলাম, আর মেথিটাকে একটুখানি হালকা আছে, মানে হালকা খোলায় একটুখানি ভেজে নিচ্ছিলাম। আর মেথিগুলো পাতাগুলো যে আছে সানরাইসের মেথির পাতাটাকে তো সত্যি খুব ভালো, একটু গোটা গোটা থাকবে, সেগুলোকে হালকা করে একটুখানি স্ম্যাশড করে নিয়েছিলাম, আর হালকা খোলায় আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম মেথিটা। তো মেথিটা ভেজে নিয়ে এরপরে আস্তে আস্তে কিন্তু এদিকে মোটামুটি আমার মাংস রেডি, সেদ্ধও হয়ে গেছে, মশলাও অ্যাড হয়ে গেছে, একটুখানি ঢাকা দিয়ে জলটা টানাচ্ছিল। তো নামিয়ে নেওয়ার আগে এই মেথি আমি অ্যাড করব, আর হালকা করে অ্যাড করবো একটুখানি গরম মশলা। তো চলো, মাংসটা মোটামুটি ঝোলটা টেনেই গেছে, আর ঝোলটা অনেকটাই ঘন হয়েছে দেখতে পাচ্ছি। এটা তোমরা মাখো মাখো শুকনো শুকনো করেও খেতে পারো। আবার ঝোলটা আমি বুঝে বললাম, পুরো রেসিপিটা আমি একদম প্রপার ফলো না করে একটুখানি নিজের মতন করে রান্না করতে চেয়েছি। তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি, এই রান্নাটা যখন আমি করছিলাম সত্যি ঘরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, দারুণ লাগছিল। যাই হোক, মাংসেতে একটুখানি লবণ কম হয়েছিল, তাই আমি একটুখানি লাস্টে লবণ অ্যাড করেছিলাম। আর এরপরে আমি যে মেথিটা আলাদা করে হালকা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম, এখন সেটাই হাতে করে নিয়ে আস্তে আস্তে অ্যাড করব। মা পাশ থেকে বলে দিচ্ছিল, মনা অল্প অ্যাড করবি, কারণ মেথি বেশি অ্যাড করলে কিন্তু সেটাতে তিতো স্বাদ হয়ে যাবে, তাই বুঝে শুনে অ্যাড করবি, যাতে টেস্টটা
যেটা বানাতে চাইছি সেটাই থাকে। তো যাই হোক, আমি পরিমাণ মতো বুঝেই মেথিটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এই যে আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে পুরো ঝোলের সাথে এর টেস্টটা মিশে যায়। আর এই মেথি জিনিসটা একটা বলে রাখি, আমার বান্ধবী রিমি, তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করিস। রিমি কলেজ লাইফে একটা আলুর তরকারি আনতো, কাকিমা পাঠাতো, এই মেথি দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হতো। সত্যি এটা মিস করি। আর জানিস রিমি, আমি মাকেই গল্পটা করছিলাম, মা এরপরে বলছিল ঠিক আছে তাহলে তোকে টিফিনে মাঝে মাঝে এই আলু আর মেথিটা একটা তরকারি বানিয়ে দেবো। তো যাই হোক, অনেক দিন পর রিমির মায়ের হাতে মানে কাকিমার হাতে রান্নার কথা মনে পড়লো। তো ঝোলটা মোটামুটি মাখো মাখো হয়ে এসেছিলো, আরেকটুখানি আমি রেখে তারপরে নামিয়ে নিলাম। তো দেখো আমার আফগানি চিকেন কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, তেমন গন্ধটাও বেরিয়েছিল। তো দেখো আমি কিন্তু দুপুরে ভাতের সাথে আমার আফগানি চিকেন নিজের হাতে রান্না করে কখন খাবো এই অপেক্ষাটাই দারুণ। আর নিজের হাতে যাই রান্না করো না কেন সব কিছুই কিন্তু সুস্বাদুই লাগে। তো ভাত দিয়ে মোটামুটি দুপুরের রবিবার দুপুরে আমি এটা বানিয়েছিলাম। এডিটিংটা আমি পরে করছি, তার জন্য আমি আর লেট আপলোড করছি, তার জন্য কমাতেই নিচ্ছি। তো দেখতেই পেলে আমার পাতে আছে শাক, আর এটা হচ্ছে জেলি চাটনি। জেলি চাটনিটা হচ্ছে মায়ের স্পেশাল জেলি চাটনি, এটা খেতে অসাধারণ লাগে। এটা যদি মা কোনো দিনও আবার বানায় আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। আর সাথে তো আছেই আমার চিকেন, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর হ্যাঁ, বললাম না ওই বাঙালি একটু ঝোলে ভাতে না হলে হয় না, তাই আমি ঝোলটা ঢেলে নিচ্ছিলাম। এই ঝোলের কথা বলতে মনে পড়লো, আমি কি আমার থেকে আমার দিদি যে পরিমাণে ঝোল খায়, ওকে মানে মাংস বা মাছ হলে মাংস মাছ ছাড়া ওকে যদি এক বাটি ঝোল দেওয়া হয় তাতেই ও খুশি হয়ে যাবে। তো লেগ পিসটা নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছিল। আর এতটাই গরম, মানে গরম গরম নিয়ে খেতে বসেছিলাম যে আমি হাতে দিতে পারছিলাম না। তোমাদেরকে একটুখানি ক্লোজ থেকে এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে ভিডিও করছি, ভাবা যায়? কেউ হেল্প করার নেই, কী আর বলবো সেই দুঃখের কথা। তো যাই হোক, দেখো মাংসটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে। তো নিজের হাতে বেশ ভালোই সুন্দর রান্না করেছি। এই শখে শখে যখন রান্নাটা করতে যাই, প্রত্যেক দিন না করলেও শখের রান্না যেন অলওয়েজ বেটার হয়। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না তোমরা।